বোনের ছেলে আমাকে বাড়িতে একা পেয়ে যেভাবে আমার সাথে কাজ করল, গল্পটি সম্পূর্ণ শুনলে আপনাদের মেশিন দিয়ে পানি চলে আসবে, আপনারা হাতের কাজ করতে বাধ্য হবেন। তাই হাতের কাজ করার আগে হাতের কাছে অবশ্যই টিস্যু রাখবেন। যখন আমার বয়স ২০ বছর ছিল, তখন আমার বাবা মা কয়েক দিনের জন্য বিদেশে গিয়েছিলেন। এই সময় আমার মাসি শালিনী আমাদের বাড়িতে থাকতে এসেছিলেন। আমার মাসি ছিলেন ১৮ বছর বয়সী একজন আত্মবিশ্বাসী এবং সুন্দরী মহিলা। তিনি সবসময় আমার যত্ন নিতেন। অনেক সময় তিনি আমাকে নিজে গোসল করানোর চেষ্টা করতেন, যেন আমি এখনও ছোট শিশু। একদিন মাসি আমার শিশুকালের কথা মনে করিয়ে দিয়ে বললেন, যখন তুমি ছোট ছিলে তখন আমি তোমাকে কাঁধে বসিয়ে ঘুরাতাম কি? তখন আমি লজ্জা পেয়ে বললাম, মাসি, অতীতের কথা বলে আমাকে লজ্জা দিও না কি? তখন মাসি হেসে বললেন, তাহলে এখন তুমি বড় হয়ে গেছ, তাই না? তারপর তিনি আমাকে নিজের কাছে টেনে নিলেন। চলো বন্ধুরা, আমি এই গল্পটি বিস্তারিত বলি। সকাল ৭:৩০। ঠিক তখনই দরজার ঘণ্টা বাজল। আমি গিয়ে দরজা খুললাম, তখন সামনে একজন লম্বা ও অত্যন্ত সুন্দরী মহিলা দাঁড়িয়েছিলেন। তার চোখে মুখে আত্মবিশ্বাস ফুটে উঠছিল। তখনই তিনি হেসে বললেন, এই বাড়িতে কাজের জন্য কেউ ডেকেছিল। এটা কি সঠিক? আমি একটু চমকে গিয়ে বললাম, হ্যাঁ, আমার মা আপনাকে ডেকেছেন। আসুন ভিতরে। তারপর আমি তাকে রান্নাঘর ও অন্যান্য জায়গা দেখালাম। আশ্চর্যের বিষয় ছিল, তিনি বাড়ির প্রতিটি কোণ কয়েক মিনিটের মধ্যেই বুঝে নিলেন। তারপর আমি মাকে ফোন করে বললাম যে কাজের মেয়ে এসে গেছে এবং সে সবকিছু ভালোভাবে সামলাচ্ছে। মা বললেন, এখন আর কোনো চিন্তার বিষয় নেই, তিনি সব সামলাবেন গু। যখন সন্ধ্যা ৬টা বাজল, তখন আমি তাকে বললাম যে এখন তিনি যেতে পারেন। তখন তিনি হঠাৎ আমার দিকে এক অদ্ভুত দৃষ্টিতে তাকালেন। তার চোখে গভীর আবেগ ছিল। তিনি বললেন, কখনো ভেবেছ আমি কে? এতে আমি অবাক হয়ে বললাম, আপনি তো এখানে কাজ করতে এসেছেন। আমার মা আপনাকে ডেকেছেন। এছাড়া আর কি জানা প্রয়োজন? তখন তিনি গভীর শ্বাস নিয়ে বললেন, আমি এখানে কাজ করতে এসেছি ঠিকই, কিন্তু এই বাড়ি ও তোমার সাথে আমার একটি গভীর সম্পর্ক আছে। তোমার কি আমার চেহারা চেনা চেনা লাগছে না? তখন তার কথা শুনে আমি চমকে গেলাম। কিন্তু তার চোখে এমন কিছু ছিল যা আমি বুঝতে পারছিলাম না। আমি কিছু বলতে যাচ্ছিলাম, তখন তিনি হালকা হাসি দিয়ে বললেন, তুমি আমাকে চিনতে পারছ না? আমি শালিনী, তোমার দূরের মাসি। কি? এটা শুনে আমি হতবাক হয়ে গেলাম এবং তার কথা আমার মনে গুঞ্জরিত হতে লাগল। তারপর আমার শিশুকালের অস্পষ্ট স্মৃতিগুলো ফিরে আসতে লাগল। ঠিক তখন মাসি আমার মাথায় হাত বুলিয়ে বললেন, যখন তুমি ছোট ছিলে আমি তোমাকে কোলে নিয়ে খাওয়াতাম। তুমি কত শয়তানি করতে, মনে আছে? তখন আমি আস্তে বললাম, মাসি, সত্যি বলতে আমি আপনাকে চিনতে পারিনি, কিন্তু আপনার কথা শুনে এখন সব মনে পড়ছে। আপনি আমাকে কত ভালোবাসতেন। তখন মাসির চোখে মমতা ফুটে উঠছিল। তিনি বললেন, সময় বদলে যায়, স্মৃতি অস্পষ্ট হয়ে যায়, কিন্তু সম্পর্ক কখনো শেষ হয় না। তুমি এখন বড় হয়ে গেছ, কিন্তু আমার চোখে তুমি এখনও সেই ছোট শিশুই। সেই মুহূর্তে আমি আবেগাপ্লুত হয়ে মাসিকে জড়িয়ে ধরি। তখন আমার মনে হল যেন মায়েরই কোনো অংশ আমি আবার পেয়ে গেছি। কিছুক্ষণ পরে মাসি বললেন, আমি এখানে শুধু কাজ করতে আসিনি। যদি আমি এখানেই থাকি তাহলে তোমারও সুবিধা হবে। তোমার মা বলেছিলেন যে তোমার অনুমতি ছাড়া আমি কিছু করব না। কি? তখন আমি কিছু ভেবে বললাম, মাসি, আপনি এখানেই থাকুন। আপনাকে আশায় আর কষ্ট করতে হবে না। কি? তারপর আমি মাকে ফোন করে সব বললাম। তখন মা খুশি হয়ে বললেন, শালিনী মাসি তো আমাদের পরিবারেরই সদস্য। তোমার যা ভালো লাগে তাই করো। আমিও মনে করলাম যে এটাই ঠিক। তারপর আমি মাসিকে বাড়িতে একটি আলাদা রুম দিলাম। কিন্তু আমি দেখলাম যে তার কাছে বেশি জিনিসপত্র নেই। তাই আমি মায়ের আলমারি থেকে কিছু পুরনো শাড়ি বের করে মাসিকে দিলাম। তারপর আমি বললাম, মাসি, এই শাড়িগুলো মায়ের, কিন্তু আপনারও ভালো লাগবে। আপনি মায়ের রুমে গিয়ে কাপড় বদলে নিন। সেদিন আমার জীবনে একটি নতুন স্মৃতি তৈরি হল। মাসি শুধু আমাদের বাড়িতে নয়, আমার জীবনেও আবার নিজের জায়গা করে নিয়েছিলেন। তখন মাসি হাসতে হাসতে শাড়ি নিয়ে মায়ের রুমের দিকে চলে গেলেন, আর আমি আমার অন্যান্য কাজে ব্যস্ত হয়ে গেলাম। কিন্তু কয়েক মিনিট পরে আমার মনে পড়ল যে আমার ফোনের চার্জার মায়ের রুমে রাখা আছে। তখন আমি তাড়াহুড়ো করে কিছু না ভেবেই মায়ের রুমের দিকে গেলাম। যেই আমি দরজা খুললাম, আমি হঠাৎ থেমে গেলাম, কারণ মাসি সেই সময় শাড়ি বদল করছিলেন। আমি তৎক্ষণাৎ পিছিয়ে গেলাম এবং ঘাবড়ে গিয়ে বললাম, সরি মাসি, আমি জানতাম না আপনি এখানে আছেন। কি? তখন মাসি হালকা হেসে বললেন, এতে এত লজ্জার কি আছে? তুমি তো আমার নিজেরই। দেখো, এই শাড়ি আমার উপর কেমন লাগছে? তখন আমি লজ্জায় নতনয়নে বললাম, মাসি, আপনি খুব সুন্দর দেখাচ্ছেন।
আপনি যাই পরেন না কেন তা আপনার উপর ভালোই মানায়। তখন মাসি হেসে উঠলেন, আর তার সেই হাসি ও স্নেহময় দৃষ্টি আমাকে মনে করিয়ে দিল যে পরিবারে একে অপরের সাথে থাকার কতটা মূল্য রয়েছে। মাসি মায়ের পুরনো শাড়ি পরে বাইরে এলেন। সেই সাধারণ শাড়িও তার ব্যক্তিত্বে এক আলাদা জ্যোতি যোগ করছিল। তার বয়স ছিল ৩৮ বছরের। কিন্তু তার আত্মবিশ্বাস ও হাসি তাকে এখনও ৫০ বছরের মতো আকর্ষণীয় করে রেখেছিল। আমি তাকে দেখে বললাম, মানসী, সত্যি আপনি খুব ভালো লাগছেন। মনে হচ্ছে এই শাড়ি যেন আপনার জন্যই তৈরি। মানসী হেসে বললেন, তোমার এই কথাগুলো আমার দিনকে আরও সুন্দর করে তুলছে। মায়ের শাড়ি তো সবসময় বিশেষ, কিন্তু তোমার প্রশংসা এটাকে আরও বিশেষ করে দিয়েছে গি। এরপর কয়েকদিন এমনই কেটে গেল। তখন পর্যন্ত মাসি বাড়িটাকে এমনভাবে সামলাচ্ছিলেন যেন এটি তার নিজের বাড়ি। এই দিনগুলোতে আমি তার কাছ থেকে অনেক কিছু শিখেছি। এক সন্ধ্যায় মাসি আমার ঘরে এসে বললেন, তুমি জানো তোমার শৈশব কেমন ছিল? তুমি কত শয়তানি ছিলে। তোমার ছোটবড় সব ইচ্ছা পূরণ করা যেন আমার সবচেয়ে বড় দায়িত্ব ছিল। তখন তার কথা শুনে আমি হেসে উঠলাম। তার সাথে শৈশবের স্মৃতি আবারও সজীব হতে লাগল। এক সকালে মাসি আমার ঘরে এসে বললেন, অক্ষয়, তুমি সবসময় বলো যে আমি যেন এই বাড়িটাকে নিজের বাড়ি ভাবি। তাহলে আজ আমাকে তোমার একটু যত্ন নিতে দাও। তোমার চুল সবসময় এলোমেলো থাকে। আজ আমি তোমার চুল ঠিক করে দিই। তখন আমি হেসে বললাম, ঠিক আছে মাসি, আপনি যদি এতই চান তবে আমি কিছু বলবো না। এরপর আমি মাথা নত করলাম, আর মাসি তার কোমল হাতে আমার চুল সাজাতে লাগলেন। তখন তার স্পর্শ আমাকে আবার শৈশবের স্মৃতিতে নিয়ে গেল। তার ভালোবাসা ও যত্নের অনুভূতি আবারও সজীব হয়ে উঠল। কিছুদিন পর এক সন্ধ্যা ৬:০০ আমি আমার বন্ধুর জন্মদিনের পার্টিতে যাওয়ার জন্য প্রস্তুত হচ্ছিলাম। তখনই মাসি এসে বললেন, তুমি কোথায় যাচ্ছ? আমাকে তো কখনো বাইরে নিয়ে যাও না। আমিও তোমার সাথে পার্টিতে যেতে পারি। তখন আমি হেসে বললাম, মাসি, আপনি তো এই বাড়িটাকে মানেন, তাহলে স্বাভাবিকভাবেই আপনি আমার জীবনেরও অংশ। আপনি যদি চান তবে কোনো দিন আমরা একসাথে ঘুরতে যেতে পারি। মাসি হেসে বললেন, তুমি যদি বলো তবে আমি আজই তোমার সাথে যেতে পারি। এতে আমি বললাম, ঠিক আছে, কিন্তু এই পার্টিটি একটু মডার্ন টাইপের হবে। আপনি সেখানে নিজেকে স্বাচ্ছন্দ্য বোধ করবেন তো? মাসি আত্মবিশ্বাসের সাথে বললেন, কেন নয়? আমাকে শুধু একটু প্রস্তুত হওয়ার সময় দাও। এরপর আমি মায়ের ঘর থেকে একটি সুন্দর শাড়ি বের করে মাসিকে দিলাম। তিনি শাড়ি নিয়ে ঘরে চলে গেলেন। কিছুক্ষণ পর যখন তিনি বাইরে এলেন, আমি তাকে দেখে অবাক হয়ে গেলাম। তিনি শাড়ি এমনভাবে পরেছিলেন যে তার সৌন্দর্য আরও ফুটে উঠেছিল। হালকা মেকআপে তিনি তার বয়সের চেয়ে অনেক ছোট দেখাচ্ছিলেন। তার আত্মবিশ্বাস ও সৌন্দর্য পুরো পরিবেশকে আলোকিত করছিল। যখন তিনি আমার দিকে আসছিলেন, তখনই হঠাৎ তার স্যান্ডেল পিছলে গেল, আর তিনি হোঁচট খেলেন। তখন আমি তৎক্ষণাৎ তাকে ধরে ফেলার চেষ্টা করলাম। কিন্তু সেই মুহূর্তের মধ্যে এক অদ্ভুত নিস্তব্ধতা ছড়িয়ে পড়ল। তবে মাসি দ্রুতই সামলে নিলেন এবং তার স্যান্ডেল খুলে একপাশে রেখে দিলেন। তখন আমি হেসে বললাম, মানসী, আপনি সত্যিই খুব ভালো লাগছেন। কিন্তু দয়া করে হিল পরবেন না। আপনাকে সামলাতে হবে। এতে মাসি হেসে বললেন, ঠিক আছে অক্ষয়, আমি ফ্ল্যাট স্যান্ডেল পরে যাব। এরপর আমরা দুজন গাড়িতে বসে পার্টির উদ্দেশ্যে রওনা হলাম। পথে আমি লক্ষ্য করলাম মাসির মুখে এক অন্যরকম আনন্দ ছিল। যখন আমরা পার্টিতে পৌঁছলাম, তখন আমার বন্ধুরা মাসিকে দেখে তাকে আমার গার্লফ্রেন্ড ভেবে নিল। আমি তাদের ভুল ভাঙানোর চেষ্টা করছিলাম। কিন্তু মাসি শুধু হালকা হাসির সাথে সবকিছু মজায় উড়িয়ে দিচ্ছিলেন। সেদিন আমি অনুভব করলাম মাসি শুধু আমার মায়ের বোন নন, বরং আমার জীবনেরও একটি বিশেষ অংশ। পার্টি শেষে যখন আমরা বাড়ি ফিরছিলাম, তখন মাসি হেসে বললেন, অক্ষয়, আজকের দিন সত্যিই খুব সুন্দর ছিল। অনেক দিন পর আমি নিজেকে আলাদাভাবে অনুভব করেছি। এসব তোমার কারণেই হয়েছে। আমি হেসে বললাম, মাসি, তুমিও তো বাড়িটাকে ভালোবাসা ও আত্মীয়তার মাধুর্যে ভরে দাও। তোমার সাথে সময় কাটানো আমার জন্য খুব বিশেষ। এরপর কিছুক্ষণ পর আমি মজা করে জিজ্ঞাসা করলাম, মাসি, তুমি সবাইকে কেন বললে যে তুমি আমার গার্লফ্রেন্ড? মাসি হেসে বলল, যখন তোমার বন্ধুরা আমাকে তোমার গার্লফ্রেন্ড ভেবে নিল, তখন তোমার মুখের ভাবটা দেখার মতো ছিল। তুমিও তাদের এই ভুল বোঝাবুঝিতে মজা পাচ্ছিলে। তাই আমিও এটা বজায় রাখলাম। কিন্তু যদি তোমার খারাপ লেগে থাকে তাহলে শরিক। তারপর তিনি আস্তে করে বললেন, আমি তো তোমাকে চিনি যখন তুমি মাত্র ১ বছরের ছিলে। তোমার সব অভ্যাস আমি জানি। কিন্তু চলো, এখন আমরা বন্ধু হতে পারি। বয়সে আমি বড় হতে পারি, কিন্তু বন্ধুত্বে কোনো বয়সের সীমা থাকে না।
এতে আমি হেসে বললাম, যদি আমরা বন্ধু হই তাহলে এখন আমি তোমাকে মাসি বলে ডাকব না। তোমার নাম ধরে ডাকব। এতে মাসি মুচকি হেসে বললেন, ঠিক আছে। এখন থেকে তুমি আমাকে সরাসরি শালিনী বলে ডাকতে পারো। যখন তিনি এটা বললেন তখন তার মুখে একটু লজ্জার হাসি ছিল। এতে আমার মনে হল আমাদের সম্পর্কে একটা নতুন মোড় নিল। তারপর আমরা এভাবেই হাসিখুশি করে বাড়ি ফিরে এলাম। পরের দিন সকালে যখন আমি কলেজে যাওয়ার জন্য প্রস্তুত হচ্ছিলাম তখন কোনো শার্ট পরব তা নিয়ে চিন্তিত ছিলাম। এমন সময় শালিনী ঘরে এল এবং বলল, তুমি তোমার মাকে ফোন করছো কেন? আমি আছি না। যেটা দরকার আমি সাহায্য করতে পারি কি? তারপর তিনি আমার জন্য একটা শার্ট বের করে বললেন, এটা পরো, তোমার উপর খুব ভালো লাগবে কি? তার পছন্দ আমার খুব ভালো লেগেছিল। সেই দিন যখন আমি কলেজে গেলাম তখন নিজের মধ্যে একটা নতুন আত্মবিশ্বাস অনুভব করলাম। মনে হলো তার সঙ্গে এই নতুন বন্ধুত্ব আমাকে আরও ভালো মানুষ বানাচ্ছে। তারপর রাত 9:00 যখন আমি পড়াশোনা করছিলাম শালিনী এসে বলল, তুমি খুব ক্লান্ত দেখাচ্ছ। আয় আমি তোমার মাথায় তেল দিয়ে দিই কি? তার এই কথায় এক অন্যরকম গরমায়াত আর যত্নের অনুভূতি ছিল। তারপর যখন তিনি আমার চুলে আঙুল বুলানো শুরু করলেন আমি পুরোপুরি শান্ত বোধ করতে লাগলাম। তখন তার হালকা স্পর্শ যেন আমার সব ক্লান্তি দূর করে দিচ্ছিল। আমার মনে নেই আমার মা কখনো এভাবে আমার মাথায় হাত বুলিয়েছেন। তিনি সবসময় তার কাজে ব্যস্ত থাকতেন। কিন্তু আজ শালিনী তার স্নেহ আর যত্নে আমাকে এক অনন্য শান্তি দিলেন। আমি তার কোলে মাথা রেখে গভীর ঘুমে ঘুমিয়ে পড়লাম। সকালে যখন আমার ঘুম ভাঙল তখন দেখলাম শালিনী আমার পায়ের কাছে শুয়ে আছে। এটা দেখে আমার অদ্ভুত লাগল। আমি তাকে জাগালাম এবং অবাক হয়ে জিজ্ঞেস করলাম, তুমি এখানে আমার পায়ের কাছে কেন শুয়েছিলে? তখন তিনি হালকা হেসে বললেন, গত রাতে যখন আমি তোমার মাথায় তেল দিচ্ছিলাম তখন আমারও ঘুম পেয়ে গেল। আর আমি এখানেই ঘুমিয়ে পড়লাম কি? তখন তার মুখে এক শান্তি ছিল, কিন্তু তার চোখে একটু বিষাদও ফুটে উঠছিল। তারপর তিনি আমাকে একটা প্রশ্ন করলেন যা আমাকে ভাবতে বাধ্য করল। গতকাল যখন আমি তোমার কাঁধে হাত রাখলাম তুমি তৎক্ষণাৎ ঘুমিয়ে পড়লে। তোমার মা কি কখনো তোমার মাথার মালিশ করতেন? তিনি কি তোমাকে সময় দিতেন? তখন আমি না ভেবেই বললাম, না, এমন কিছু নয়। আমার মা সবসময় আমার খেয়াল রাখেন। যদিও সত্যি কথা হলো আমার মা তার কাজে এত ব্যস্ত থাকতেন যে তিনি কখনোই আমার সঙ্গে এভাবে সময় কাটাননি। কিন্তু আমি এটা মানতে চাইনি, তাই মিথ্যা বললাম। শালিনী হালকা করে মাথা নাড়লেন এবং কিছু না বলেই ঘর থেকে বেরিয়ে গেলেন। কিছুক্ষণ পর আমরা দুজনেই নাস্তার প্রস্তুতি নিচ্ছিলাম, এমন সময় হঠাৎ দরজার ঘণ্টা বাজল। তখন আমি বুঝতে পারলাম মা বাবা বাড়ি ফিরে এসেছেন। আমি খুশিতে দরজার দিকে ছুটে গেলাম এবং তাদের দেখে জড়িয়ে ধরলাম। যখন বাবা ভেতরে এলেন এবং শালিনীকে দেখলেন তখন তার দৃষ্টি এক পলকের জন্য আটকে গেল। তখন বাবা তাকে মাথা থেকে পা পর্যন্ত গভীরভাবে দেখলেন, যেন কিছু ভাবছেন। এটা দেখে আমি একটু অবাক হলাম। তারপর মা শালিনীকে জড়িয়ে ধরলেন। এটা দেখে ভালো লাগল যে তাদের মধ্যে একটা ভালো সম্পর্ক ছিল। কিন্তু বাবার ভাবভঙ্গি একটু আলাদা লাগছিল। মনে হচ্ছিল তার মনে কিছু চলছে। সেই দিনের পর আমি বুঝতে পারলাম শালিনীর আশায় শুধু আমার নয়, পুরো পরিবারের পরিবেশ বদলে যাচ্ছে। তখন আমাদের বাড়িতে সবার মধ্যে ভালো বোঝাপড়া ছিল। কিন্তু রাত 9টার খাবারের সময় আমি আবার লক্ষ্য করলাম বাবা শালিনীকে এক অন্যরকম দৃষ্টিতে দেখছিলেন। তার দৃষ্টিতে রাগ বা সন্দেহ ছিল না, কিন্তু এমন কিছু ছিল যা আমাকে অস্থির করে তুলল। আমি বুঝতে পারছিলাম না বাবা তাকে এভাবে কেন দেখছেন। খাওয়ার পর বাবা তার ঘরে চলে গেলেন। কিন্তু শালিনী তখনও রান্নাঘর পরিষ্কার করছিলেন। তখন আমি দেখলাম তিনি কত পরিশ্রম আর যত্ন সহকারে সবকিছু সামলাচ্ছেন। তার এই সরলতা আর দায়িত্ববোধে বাড়িতে এক শান্তি ছড়িয়ে পড়েছিল। কিছুক্ষণ পর তিনিও তার ঘরে চলে গেলেন। তখন আমার মনে অনেক প্রশ্ন জেগে উঠল। অনেক ভেবেচিন্তে আমি তার ঘরের দিকে গেলাম। দরজা খুলতেই তিনি একটু চমকে গেলেন এবং বললেন, তুমি হঠাৎ এখানে? তখন আমি হেসে বললাম, ভয়ের কিছু নেই। আমি অক্ষয়। শুধু তোমার সাথে একটু কথা বলতে চেয়েছিলাম কি? তখন শালিনী হালকা করে হেসে বলল, তুমি এত চুপচাপ এসেছিলে যে আমাকে একটু ভয় লাগছিল। বলো, কি কথা বলতে চেয়েছিলে? তখন আমি বললাম, কোনো বিশেষ কথা নয়। আজ সারাদিন তোমার সাথে বেশি কথা হয়নি, তাই ভাবলাম দেখা করে আসি। এতে তিনি বললেন, ঠিক আছে, যদি তোমার কোনো কিছুর প্রয়োজন হয় তবে বলে দিও, রাত হোক বা দিন। তাদের এই স্বাভাবিক আচরণ ছিল, কিন্তু তাদের কথাগুলো আমার মনে অনেক প্রশ্ন জাগিয়ে দিল। তারপর আমি চুপচাপ আমার ঘরে ফিরে এলাম।
পরের দিন সকাল 7:30 হয়ে গিয়েছিল, কিন্তু এখনও নাস্তা তৈরি হয়নি। সাধারণত শালিনী সকাল 6:30 মধ্যে নাস্তা দিয়ে দেয়া। কিন্তু আজ 7:30 হয়ে যাওয়ার পরও কিছু এলো না। তখন আমি দেখার জন্য রান্নাঘরে গেলাম। যেই আমি ভিতরে ঢুকলাম, আমি দেখলাম শালিনী মাথা নিচু করে দাঁড়িয়ে আছে, যেন গভীর চিন্তায় ডুবে আছে। এটা দেখে আমি জিজ্ঞেস করলাম, কি হয়েছে? তখন তিনি আস্তে করে বললেন, তোমার বাবা। তাদের কথা শেষ হওয়ার আগেই বাবা রান্নাঘরে চলে এলেন। তাকে দেখামাত্র শালিনী তৎক্ষণাৎ অন্যদিকে তাকাতে লাগল। আমি কাল রাত থেকেই বাবার চোখে একটা অদ্ভুত পরিবর্তন অনুভব করছিলাম। শালিনী শুধু আমার মায়ের বোনই নয়, এখন আমাদের বন্ধুত্বও গভীর হয়ে গিয়েছিল। আমি তাদের সাথে কোনো রকমের খারাপ আচরণ মেনে নিতে পারতাম না। তারপর রাত 9টা বাজে যখন আমি ঘুমাতে যাবার জন্য উঠলাম, আমার মন অশান্ত ছিল। আমি ভাবলাম শালিনীর ঘরের দিকে একবার দেখে আসি। যখন আমি তার ঘরের কাছে পৌঁছালাম, তখন যা দেখলাম তা আমার মনে সন্দেহ তৈরি করে দিল। বাবা শালিনীর ঘরে ছিলেন এবং তাকে টাকা দিচ্ছিলেন। এটা দেখে আমি বুঝতে পারলাম না যে বাবা তাকে টাকা কেন দিচ্ছেন। এমন কি কিছু হয়েছিল কিনা যার জন্য সে ভয় পাচ্ছিল? তখনই আমি শুনলাম শালিনী বলছিল, যতক্ষণ না আমি অক্ষয়ের সাথে কথা বলতে পারব, ততক্ষণ আমি এই বাড়ি ছাড়ব না। কি তাদের এই কথা শুনে আমার মনে অনেক প্রশ্ন জাগতে লাগল। সে কি সত্যিই আমার জন্য কিছু অনুভব করে, নাকি অন্য কোনো কথা আছে যা সে আমার কাছ থেকে লুকিয়ে রাখছে? আমি এখন আর নিজেকে সামলাতে পারলাম না এবং সোজা ঘরে চলে গেলাম। গিয়ে আমি বাবাকে জিজ্ঞেস করলাম, আপনি এখানে কি করছেন? ঠিক তখনই মা ভিতরে চলে এলেন। তখনই তার মুখের অভিব্যক্তি হঠাৎ করে বদলে গেল। পুরো ঘরে একটা অদ্ভুত নীরবতা ছেয়ে গেল। তখন মা এবং বাবা আমাকে বললেন, তুমি তোমার ঘরে যাও। কিন্তু আমি এখন পিছিয়ে যাবার মতো ছিলাম না। আমি দুইভাবে বললাম, আমি এখন আর শিশু নই। আমাকে সত্য জানতে হবে। এখানে কি হচ্ছে? আর বাবা, আপনি শালিনীর সাথে কি করেছেন? আমার কথা শুনে পুরো ঘরে আরও নীরবতা ছেয়ে গেল। তখন শালিনী এগিয়ে এল এবং আমাকে জড়িয়ে ধরে ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে লাগল। তখন তার চোখ থেকে অবিরাম অশ্রু ঝরছিল এবং তার কণ্ঠে গভীর ব্যথা ছিল। তিনি কাঁপতে কাঁপতে বললেন, অক্ষয়, এই বাড়িতে শুধু তুমিই আছ যে আমাকে বোঝে। যেদিন থেকে আমি এখানে এসেছি, আমি তোমাকে সব বলতে চেয়েছিলাম, কিন্তু চুপ ছিলাম। তার কণ্ঠে এমন একটা ব্যথা ছিল যেন তিনি বছরের পর বছর ধরে ভিতরে ভিতরে কিছু সহ্য করে আসছেন। তার কথা শুনে আমার হৃদয় খুব ভারী হয়ে গেল। এখন আমি সত্য জানতে প্রস্তুত ছিলাম। কিন্তু এই সত্য কি আমার প্রত্যাশার চেয়েও বড় এবং চমকপ্রদ হবে? এটা ভেবে আমি হতবাক হয়ে গেলাম। তখন আমি শালিনীকে শান্ত করার চেষ্টা করে বললাম, যদি কেউ তোমার সাথে অন্যায় করে থাকে, তবে আমি তা কখনোই সহ্য করব না। তখন শালিনী আমাকে এমন একটি সত্য বলল যা আমার পুরো দুনিয়া কাঁপিয়ে দিল। তিনি বললেন, অক্ষয়, যাদের তুমি তোমার মা বাবা মনে করো তারা তোমার আসল মা বাবা নয়। তুমি আমার বড় বোন সুনিতার ছেলে। সুনিতা আগে এই বাড়িতে কাজ করত। সে যমজ সন্তানের জন্ম দিয়েছিল এবং তোমার মা বাবা তাদের মধ্যে একজনকে দত্তক নিয়েছিলেন। এখন আমি তোমার অন্য ভাইয়ের দেখাশোনা করছি এবং তোমারও দেখাশোনা করতে চাই। এটা শুনে আমি পিছিয়ে গেলাম এবং গভীর শ্বাস নিয়ে বললাম, তোমার কথায় কি করে বিশ্বাস করব? হতে পারে তুমি আমার মায়ের মতো, কিন্তু আমি আমার জীবন তোমার কারণে নষ্ট করতে পারব না। তারপর আমি আরও বললাম, তুমি বলছো যে আমার মা বাবা আসল নয়। কিন্তু তারা আমার জন্য যা করেছেন সেটি আমার প্রকৃত বাবা মায়ের চেয়ে কম নয়। তারা আমাকে ভালোবাসা আর যত্ন দিয়ে বড় করেছেন। আমি তাদের প্রতি চিরকাল কৃতজ্ঞ থাকব। তুমি শুধু আমাদের পরিবার ভাঙার চেষ্টা করছেন। আমি আপনার কথায় বিশ্বাস করতে পারছি না। আমার এই কথাগুলো শালিনীকে আরও ভেঙে দিয়েছে। তার চোখে গভীর হতাশা দেখা দিয়েছিল। কিন্তু এবার তিনি কিছু বললেন না, কারণ আমার কথাগুলো তাকে ভিতর থেকে নাড়া দিয়েছে। তখন আমার বাবা মা সিদ্ধান্ত নিলেন শালিনীকে পুলিশে দিতে। কিন্তু আমার যমজ ভাইয়ের কারণে তিনি কিছুটা রেহাই পেলেন, কারণ তিনি বছরের পর বছর ধরে তার দেখাশোনা করে এসেছেন। বাবা বললেন, আমার ভাই সঠিক পথে ছিল না, কারণ শালিনী তাকে সঠিকভাবে লালনপালন করেনি। তাকে সঠিক সংস্কার ও শিক্ষা না দেওয়ায় সে ভুল পথে চলে গিয়েছিল। চুরি, খারাপ সঙ্গ এবং টাকার লোভে অন্যের বাড়িতে যাওয়ার অভ্যাস তার জীবনের অংশ হয়ে গিয়েছিল। কয়েক বছর আগে যখন মা আমাদের ছেড়ে চলে গিয়েছিলেন, তখনও শালিনী দায়িত্ব নেয়নি। বাবা আরও বললেন, শালিনী আগেও তার কাছ থেকে টাকা নিত। কিন্তু তিনি কখনো সেই টাকার সঠিক ব্যবহার করেননি।
যদি সে সেই টাকা ও সুযোগের মূল্য বুঝতেন, তাহলে আজ আমার ভাই একজন ভালো মানুষ হতে পারতেন কি। এবারও যখন সে টাকা চাইতে এল, বাবা কঠোর ভাষায় বললেন, শালিনী, আমরা তোমার কোনো ব্ল্যাকমেইল সহ্য করব না। তোমাকে আমাদের জীবন থেকে দূরে চলে যেতে হবে গি। এরপর মা ও বাবা শালিনীকে চিরতরে বাড়ি থেকে বের করে দিলেন। এখন আমার মনে তার জন্য কোনো সহানুভূতি অবশিষ্ট নেই, কারণ তার মিথ্যা প্রকাশ পেয়ে গেছে এবং তিনি শুধু একজন স্বার্থপর মানুষ হিসেবে আবির্ভূত হয়েছেন। যখন আমার বাবা মা আমাকে দত্তক নিয়েছিলেন, তখন তারা শালিনীকেও টাকা দিয়েছিলেন। কিন্তু তিনি তা সঠিকভাবে ব্যবহার করেননি। যদি শালিনী আমার ভাইয়ের সঠিক লালনপালন করতেন, তাহলে হয়তো তার জীবন অন্যরকম হতো। কিন্তু আমার বাবা মা কখনো হাল ছাড়েননি। তারা শুধু আমাকে নয়, আমার ভাইকেও একটি নতুন জীবন দিতে চেষ্টা করেছেন। শেষ পর্যন্ত তাদের সিদ্ধান্ত সঠিক প্রমাণিত হয়েছে। তারা শালিনীকে আমাদের জীবন থেকে দূরে সরিয়ে দিয়েছেন। এই ঘটনার পর আমি আমার বাবা মাকে আরও বেশি সম্মান করতে শুরু করেছি। তারা আমাকে ও আমার ভাইকে যে নিরাপত্তা ও ভালোবাসা দিয়েছেন তা অতুলনীয়। যদি শালিনীর মিথ্যা সময়মতো প্রকাশ না হতো, তাহলে আমিও তার ষড়যন্ত্রের শিকার হতে পারতাম। এই পুরো ঘটনা আমাকে একটি গভীর শিক্ষা দিয়েছে। পরিবার ও সম্পর্কই আসল শক্তি। টাকা ও লোভ কিছু সময়ের জন্য সুখ দিতে পারে, কিন্তু সম্পর্কের আসল মূল্য অনেক গভীর। এটি শুধু একটি ঘটনা নয়, বরং একটি শিক্ষা যা আমার জীবনের দৃষ্টিভঙ্গি বদলে দিয়েছে। শালিনী সবসময় তার স্বার্থ নিয়ে ভেবেছে, কিন্তু তিনি কখনো বুঝতে পারেননি যে সত্যিকারের সম্পর্ক কী। জীবনে অনেকবার আমরা এমন মানুষের দেখা পাই যারা শুধু নিজের সুবিধার জন্য সম্পর্ক বজায় রাখে। কিন্তু আমার বাবা মা সবসময় শিখিয়েছেন যে সম্পর্ক ভালোবাসা ও বিশ্বাসের উপর গড়ে ওঠা উচিত। যখন শালিনীর আসল চেহারা প্রকাশ পেয়েছিল, তখন আমি বুঝতে পেরেছিলাম যে আমার বাবা মা আমাকে ও আমার ভাইকে সবসময় ভালোবাসা ও যত্ন দিয়েছেন এবং আমাদের সেই জীবন দিয়েছেন যা আমরা প্রাপ্ত। এই ঘটনা আমাকে শিখিয়েছে যে জীবনকে সুন্দর করতে সম্পর্কের সততা ও বিশ্বাস অপরিহার্য। স্বার্থ ও মিথ্যা দিয়ে কোনো সম্পর্ক টিকে না। তো বন্ধুরা, এটা ছিল আমাদের আজকের গল্প। আপনি এই গল্পটি কেমন লাগল? কমেন্ট করে অবশ্যই জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করুন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন। এরকম আরও রোমাঞ্চকর গল্পের জন্য আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন টিপতে ভুলবেন না, যাতে আপনি আমাদের কোনো গল্প মিস না করেন। ধন্যবাদ।